Welcome to my class 11 biological science class. Today we are introducing the new chapter that is called virus and viroid. স্নেহের ছাত্রছাত্রীরা আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়তে চলেছি সেটি কি না ভাইরাস এবং ভাইরয়েড। দেখো এই পরিস্থিতিতে ভাইরাস নামটা আমাদের কানে ভীষণভাবে লেগে আছে। করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের সাথে কি স্যার এই ভাইরাসগুলোর কোনো সিমিলারিটি আছে? অবশ্যই, যেহেতু এটা ভাইরাস তাই ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স তো অবশ্যই মিল খাবে। তাহলে আমরা ভাইরাসের সম্বন্ধে একটু ব্রিফ কনসেপ্ট নিয়ে নিই। যদিও আমি আশা করি তোমাদের কাছে এই ভাইরাস সম্বন্ধে ব্রিফ কনসেপ্ট অলরেডি আছে। ইউ হ্যাভ দ্যাট কনসেপ্ট। ভাইরাস, দ্য ওয়ার্ড ডিরাইভড, বেসিক্যালি ইট মিন দ্যাট পয়জন। আবার বলছি, ভাইরাস শব্দটার অর্থ হচ্ছে পয়জন বা বিষ। এই বিষ তো অবশ্যই, তার কারণ হচ্ছে এ মেনলি সাধারণত রোগ ছড়ায়। যদিও উপকারী ভাইরাস বা বেনিফিশিয়াল ভাইরাসও আছে। আমি হয়তো আগের কোনো এপিসোডে বলেছি যে ব্যাকটেরিওফাজ এটা কিন্তু একটা বেনিফিশিয়াল ভাইরাস, যেটা ওই লাইসিস বা লাইসোজেনিক সাইকেলে হেল্প করে। ব্যাকটেরিওফাজের ট্রান্সডাকশন, ব্যাকটেরিয়ার যে ট্রান্সডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সেখানে পার্টিসিপেট করে। তাহলে আমরা যে জিনিসটা পড়বো এখন, যে ভাইরাসের ব্রিফ কনসেপ্ট বা ভাইরাসের স্ট্রাকচার সম্বন্ধে, এছাড়া ভাইরাসের ক্যারেক্টার সম্বন্ধে। তাহলে আমরা একটু জেনে নিই। এখানে প্রথম যে প্রশ্নটা তোমরা লিখে রাখবে যে ভাইরোলজিস্ট বা হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য টার্ম ভাইরাস, এবং তার সাথে সাথে আর একটা কথা লিখে রাখবে, ফাদার অফ ভাইরোলজি বা ভাইরোলজির জনককে, বা এই যে ভাইরাস নিয়ে যেটা গবেষণা করা হয় তাকে কি বলে? ভাইরোলজি। যেমন আমরা আগের দিন পড়েছিলাম মাইকোলজি, যেখানে ছত্রাক নিয়ে গবেষণা করা হয়। এখানে আমরা পড়ছি ভাইরোলজি, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স which deals with mainly virus. It's called virology. এরপরে যে ব্যাপারটা আমরা আসছি, এই যে ভাইরোলজির পরের ফেজটাতে, যে ভাইরোলজি বা ফাদার অফ ভাইরোলজি বা ফাদার অফ কী বলবো, মানে ভাইরোলজির জনককে যদি বলতে হয় বা ফাদার অফ ভাইরোলজি, তাহলে একজনের নাম অবশ্যই লিখে রাখবে, সেটা হচ্ছে দিমিত্রি এ আইভানস্কি। তোমাদের সহজ কথায় আইভানস্কি, বানানটা অবশ্যই আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। দিমিত্রি এ আইভানস্কি, এনাকে বলা হয় ফাদার অফ ভাইরোলজি, অর্থাৎ ভাইরাসের জনক। সেক্ষেত্রে আমরা এই কথাটা উল্লেখ করব যে এই যে ভাইরাস, এই ভাইরাসের কিছু টিপিক্যাল বৈশিষ্ট্য আছে। এই টিপিক্যাল বৈশিষ্ট্যগুলো দেখে কোনো একটা ভাইরাসকে আমরা বলতে পারি সেটা ইন্টারমিডিয়েট ইন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং সিস্টেম, বা লিভিং অ্যান্ড নন লিভিং, বা জীব এবং জড়ের অন্তর্বর্তী দশা বলা হয়। সুতরাং আমরা এইখানে এই কথাটাকে বলতেই পারি যে why does virus called as an intermediate between living and non-living particle? আবার বলছি, why virus is called an intermediate between living and non-living particle? ভাইরাসকে জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন? তো দেখো, প্রথমে আমি বললাম একটা টার্মিনোলজি, যে ভাইরাস শব্দটার অর্থ কী। ভাইরাস শব্দটার অর্থ হলো বিষ বা পয়জন। এরপরে আমরা যে জায়গাটা আসব সেটা হচ্ছে এই যে ভাইরাস শব্দটা নামকরণ কে করেন। আমরা একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে ফাদার অফ ভাইরোলজি কে। তারপরে কি বললাম, যে হু ফার্স্ট কয়েন দ্য টার্ম ভাইরাস, এই নামকরণটা করেন বেইজেরিঙ্ক বলে একজন বিজ্ঞানী, একজন ডাচ সায়েন্টিস্ট, যার নামে এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়, ভাইরাস ওয়ার্ডটাকে ইন্ট্রোডিউস করা হয় এম.ডব্লিউ. বেইজেরিঙ্ক।
আমি এখানে বোর্ডে ফোকাস করলাম বেইজেরিঙ্কের নামটা। এরপর একটা শর্ট কোয়েশ্চেন, এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন আসে এবং তোমাদের বইতে কিছু কিছু ভুল আছে, সেগুলোকে আমি কারেকশনও করে দিচ্ছি, কিছু ভুলও লেখা আছে কিন্তু। যেমন আমি বলে দিচ্ছি যে ভিরিয়ান কি, হোয়াট ইজ ভিরিয়ান, এটাই ভুল। ভাইরাসের ক্ষুদ্রতম একক বটে, কিন্তু এইটা লিখলে 0 পাবে। কেন? কারণ এই ভিরিয়ান মানে হচ্ছে a small particle of the virus which is very much infectious to the living organism। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে ভিরিয়ান হচ্ছে ভাইরাসের ক্ষুদ্রতম সংক্রমণযোগ্য কণা। এই সংক্রমণযোগ্য কথাটা উল্লেখ করতে হবে, মানে ইনফেকশিয়াস পার্টিকেল। যদি ইনফেকশিয়াস পার্টিকেল কথাটা না থাকে তাহলে কিন্তু এটা ঠিকঠাক হবে না। এবার দেখো, হ্যাঁ, for the living organism, any kind of living organism, it inoculate any kind of disease, viral disease. So it must be infectious. Only infectious viral particle is considered as virion. This is very important question for council. এরপরে তোমরা অবশ্যই লিখবে যে ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। স্টেট দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। আমি একটু আধটু করে বলছি এবং বুঝিয়েও দিচ্ছি তোমাদের যে এই যে ভাইরাস, এই ভাইরাস হচ্ছে অতি সূক্ষ্ম, কারণ দিস ইজ মাইক্রোস্কোপিক। এই ভাইরাস তো, এবং মাইক্রোস্কোপিক বললে বরং ভুল হবে, বলা উচিত ইলেকট্রন মাইক্রোস্কোপিক। ইট অনলি ভিউড আন্ডার হাই পাওয়ার ইলেকট্রন মাইক্রোস্কোপ, যার রেজলিউশন পাওয়ার প্রচণ্ড বেশি, বিশেষ করে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, এইগুলোর সাহায্যে এটাকে ফোকাস করা হয়। ইলেকট্রন গানের সাহায্যে এটাকে হাইলাইট করা বা ফোকাস করা হয়। তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রন মাইক্রোস্কোপ। তোমাদের মাইক্রোস্কোপ সম্বন্ধে কিন্তু পর্যাপ্ত ধারণা থাকা দরকার, কারণ স্কুলে প্রথম যখন প্র্যাকটিক্যাল করানো হবে তখন কিন্তু মাইক্রোস্কোপ সামনে দেখানো হবে এবং মাইক্রোস্কোপ কিন্তু বুঝতে হবে, মাইক্রোস্কোপের প্রত্যেকটা পার্টস বুঝতে হবে এবং নিজেকে চালাতে হবে, মাইক্রোস্কোপে দেখতে হবে যে স্পেসিমেনগুলো, সেগুলো নিজে মাইক্রোস্কোপে দেখতে হবে, লাইট পেনিট্রেশনটাকে ঠিক করে মাইক্রোস্কোপের তলে দেখতে হবে। তোমরা নিজেই সেগুলো প্র্যাকটিক্যালে করতে পারবে, প্র্যাকটিক্যালে মাইক্রোস্কোপ হাত দিতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করে মাইক্রোস্কোপ দেওয়া হবে, তোমরা সেটা নিজেরা রেগুলেট করতে পারবে সেটা। তাই হোক, হোয়াটএভার, যেটা বলছিলাম, তাহলে এই ভাইরাসকে অবশ্যই কিন্তু বলা হয় অবলিগেটরি প্যারাসাইট। দেখো আগের দিন আমরা এই অবলিগেটরি কথাটা অনেকবার পড়েছিলাম, বাধ্যতামূলক। এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। কেন? যে কোনো পৃথিবীর ভাইরাস, এমনকি করোনা ভাইরাসের ক্ষেত্রেও, এ কিন্তু কখনোই পরিবেশের মধ্যে বেশিক্ষণ বা বেশি দিন বেঁচে থাকতে পারে না। They never alive in environment. They have to take any host for their life support, because they need propagation or they need to reproduce, which must be occur inside the host body, not the outside of the host body. তার মানে বাংলায় এটাকে বলতে পারি, ভাইরাসের ক্ষেত্রে পোষক দেহের প্রয়োজন। পোষক দেহের বাইরে এরা বাঁচতে পারে না, 1 মিনিটের বেশি বাঁচতে পারে না সাধারণত ভাইরাস। করোনা ভাইরাস কিছুটা ক্ষেত্রে এক্সেপশন, প্লাস্টিকের ওপরও থাকছে, অনেক মেটালের ওপরও থাকছে, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সাধারণত ভাইরাস 1 মিনিটের বেশি বাঁচতে পারে না পোষক দেহের বাইরে। এবং কেন পোষক দেহের দরকার? কারণ এরা বংশ বিস্তার করতে পারে, এদের বংশ বিস্তার করতে হবে, রেপ্লিকেট করতে হবে। ইট মাস্ট বি রেপ্লিকেট ইনসাইড দ্য হোস্ট বডি অ্যান্ড ইট টেক্স দ্য সুইটেবল এনভায়রনমেন্ট ইনসাইড দ্য হোস্ট বডি। এই ভাইরাস সাধারণত নন সেলুলার বা আ-সেলুলার। তাহলে এটা পরের প্রশ্ন, পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? তাহলে আমরা প্রথমে কি বললাম? আমরা প্রথমে বললাম যেটা হচ্ছে মাইক্রোস্কোপিক, অবশ্যই বললাম মাইক্রোস্কোপিক, সুতরাং এটা হচ্ছে অত্যন্ত স্মল মাইক্রোস্কোপিক। তারপরে কি না, অবলিগেটরি প্যারাসাইটস, মানে বাধ্যতামূলক পরজীবী, বাংলায় বললাম বাধ্যতামূলক পরজীবী। তারপরে কি, তারপরে হচ্ছে নন সেলুলার বা আ-সেলুলার, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ভাইরাস কনসিডার্ড অ্যাজ আ-সেলুলার অর্গানিজম আর নন সেলুলার অর্গানিজম। প্রকৃতপক্ষে একটা লিভিং সেল, দেখো ভাইরাস কিন্তু একটা বেসিক্যালি সেল হিসেবে কন্ট্রিবিউট করছে।
একটা লিভিং সেলের প্রত্যেকটা মেটাবলিক বা মেটাবলিজম বিপাক চালাবার জন্য মিনিমাম যে স্পেসটার দরকার হয় সেটা ভাইরাসের ক্ষেত্রে নেই। তাহলে স্যার কতটা মিনিমাম স্পেস দরকার হয়? 2000 অ্যামস্ট্রং ফর continuing the metabolism, for continuing the any kind of physiological functions, যে কোনো শারীরবৃত্তীয় কাজ, যে কোনো বিপাকীয় কাজ কন্টিনিউ করতে গেলে কী দরকার না অন্তত পক্ষে একটা সেল, সেটা যে কোনো সেলই হোক না কেন, সেই সেলটার মিনিমাম 2000 অ্যামস্ট্রং স্পেস দরকার হয়। ভাইরাসের ক্ষেত্রে সেই স্পেসটা 500 অ্যামস্ট্রং বা তারও কম। তাহলে হাউ ইট উইল কন্টিনিউ ইটস ওন ফিজিওলজিক্যাল অর মেটাবলিক ফাংশনস। তাহলে ভাইরাসকে অকোষ্য বলার এখানে একটা প্রধান কারণ হচ্ছে যে এই যে ধরো ভাইরাসের যে কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, বিভিন্ন সেল অর্গানেলগুলো, এগুলো কোনোটাই থাকে না। একেবারে শুধু কি থাকে স্যার না শুধু জেনেটিক মেটেরিয়াল থাকে। only genetic materials are present with some kind of cellular organelles, very few amount। এবং এদের ক্ষেত্রে যে বিপাকের জন্য যে ন্যূনতম প্রোটিনের প্রয়োজন, সেই প্রোটিন ধারণ করারও জায়গা বা স্পেস থাকে না। বেশিরভাগ ভাইরাসের ক্ষেত্রে এই সেলের যে ইনার স্পেস সেটা হচ্ছে 100 to 200 অ্যামস্ট্রং, বিলো 500 অ্যামস্ট্রং। আর সাধারণত একটা সেলের যদি তার লাইফ সাপোর্ট দরকার হয় বা তার যদি মেটাবলিক ফাংশনগুলো ডিল করতে হয়, ইট মাস্ট বি অফ অ্যাবাভ 2000 অ্যামস্ট্রং টু 5000 অ্যামস্ট্রং। যেমন আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম কোষ বা স্মলেস্ট সেল যেটা, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা, PPLO, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, মাইক্রোপ্লাজমা লেড-লাইক। এদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 0.1 μm এদের যে লেন্থ, ভাইরাসের দৈর্ঘ্য বা ভাইরাসের লেন্থ কিন্তু বিলো 0.1 μm, 0.1 μm এর থেকেও শর্ট লেন্থ, 0.1 μm এর থেকেও কম দৈর্ঘ্যের হয়। সুতরাং এই সকল কারণে যেহেতু ভাইরাসকে ক্রিস্টালাইজ করা যায় এবং ভাইরাসের সেল ওয়াল, মানে সেল মেমব্রেন বলো, সাইটোপ্লাজম বলো, নিউক্লিয়াস বলো, ডিফারেন্ট সেল অর্গানেলি বলো, all are absent. Virus actually devoid of all other cell organelles that should be present in any normal cell, যেগুলো সাধারণ কোষের মধ্যে থাকা দরকার, সেই রকম সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো এই ভাইরাসের দেহে অনুপস্থিত থাকে। তাহলে কি ভাইরাস নিজেদের বিপাক কাজ করতে পারবে না, মেটাবলিক ফাংশন করতে পারবে না? তাহলে নিজেদের যে ফিজিওলজিক্যাল ডিলসগুলো, অর্থাৎ পুষ্টি গ্রহণ বা নিউট্রিশন বা ধরো অন্যান্য যে এক্সক্রিশন, রেসপিরেশন, এগুলো কোনোটাই হয় না। দোজ আর অল ফিজিওলজিক্যাল ফাংশন। সুতরাং এই ধরনের কোনো শারীরবৃত্তীয় কাজকর্মই ভাইরাসের দেহে ঘটতে দেখা যায় না। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি, অবশ্যই বলতে পারি যে ভাইরাসের দেহে তাহলে কী থাকে না নিউক্লিক অ্যাসিড থাকে। ইট আইদার ডিএনএ অর আরএনএ, ডিএনএ অথবা আরএনএ। তাহলে আমি একটু আগে বলেছিলাম জেনেটিক মেটেরিয়াল থাকে, এবং জেনেটিক মেটেরিয়ালের মধ্যে ডিএনএ অথবা আরএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড থাকতে দেখা যায়। এবং এদের মধ্যে প্রথমেই বলেছি এরা বাইরে কিন্তু একেবারেই থাকতে পারে না, আর বাইরে জ্বরের মতো আচরণ করে, অর্থাৎ নন লিভিং সাবস্টেন্সের মতো অ্যাক্ট করে। ইট অ্যাক্টস অ্যাজ আ নন লিভিং সাবস্টেন্স আউটসাইড অফ দ্য হোস্ট বডি, বাট it acts as a living condition inside the body. That's why it is called intermediate in between living and non-living substances. ভাইরাসকে জীব এবং জ্বরের অন্তর্বর্তী দশা কেন বলা হয়? কারণ ভাইরাস পোষকদের মধ্যে বংশ বিস্তার করতে পারে, জীবন্ত অবস্থায় থাকতে পারে, এবং সে কী করতে পারে না বংশ বিস্তার করে তার সংখ্যা বাড়াতে পারে। কিন্তু পোষকদের বাইরে কিন্তু ভাইরাস জ্বরের মতো আচরণ করে। ইট অ্যাক্টস অ্যাজ এ নন লিভিং সাবস্টেন্স আউটসাইড অফ দ্য হোস্ট বডি। ভাইরাসেতে প্রোটিন আবরণ থাকে। আমি যদি সাপোজ এইরকমভাবে একটা ভাইরাসকে দেখাই, তোমাদের দেখবে করোনা ভাইরাসে যখন দেখানো হচ্ছে তখনও কিন্তু এইরকম বেশ কিছু স্ট্রাকচার দেখানো হচ্ছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু কমন ভাইরাসের স্ট্রাকচার। পারলে এটা একটু এঁকে রাখতে পারো তোমরা। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার অফ ভাইরাস, যার মধ্যে অবশ্যই জেনেটিক মেটেরিয়াল থাকছে। আমি পরে আরও ভালো করে এঁকে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে।
আমি জাস্ট একটা রাফ স্কেচ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইগুলোকে বলে স্পাইক। যে স্পাইকগুলোকে দিয়ে ভাইরাস কী করে, ঠিক এরকমই একটা স্ট্রাকচার কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এরকম গোল টাইপের। ঠিক ভাইরাসের জেনারেলাইজ স্ট্রাকচারটা এরকম, এর ভেতরে প্রোটিন কোট আছে আর এর ভেতরে আছে এনভেলাপ। এই যে পুঁতির হাড়ের যে দানাগুলো বা পুঁতির দানার মতো যেগুলো আছে সেইগুলোকে বলা হয় হচ্ছে একসাথে নিয়ে তৈরি হয় ক্যাপসিড, আর প্রত্যেকটা ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। এই যে স্ট্রাকচারটা আঁকলাম এর ভেতর দিকে কি আছে দেখো, ব্ল্যাকিশ কালারের এরকম দুটো আমি স্ট্রাকচার রেখেছি। এটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল আইদার অফ ডিএনএ অর আরএনএ। যে সকল ভাইরাস আরএনএ যুক্ত বা আরএনএ যে সকল ভাইরাসের মানে জেনেটিক মেটেরিয়াল, তাদের কি বলা হয়, তাদের বলা হয় রেট্রোভাইরাস বা আরএনএ যুক্ত ভাইরাস, যেমন করোনা ভাইরাস, যেমন এইডস। এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি এগুলো হচ্ছে রেট্রোভাইরাস বা আরএনএ যুক্ত ভাইরাস। তারপরে আমরা কি বলবো, তারপরে অবশ্যই হচ্ছে এই যে দেখো ওপর দিকের যে স্ট্রাকচারটা আছে, দেখো গ্রিনিশ কালারের যে স্ট্রাকচারটা আছে, এটা কি গ্রিনিশ কালারের স্ট্রাকচার হচ্ছে একেবারে বাইরের প্রোটিন কোট, এবং তার গায়েও কিন্তু দেখো স্পাইক আছে। একটাকে বলা হচ্ছে নিউরামিনিডেজ, আরেকটাকে বলা হয় এইচ স্পাইক, হিমাগ্লুটিনিন স্পাইক। এগুলো কিন্তু জেনারেলাইজ স্ট্রাকচার। তাহলে আমরা কি দেখলাম, ভাইরাসের একবারে ক্যাপসিডের মধ্যে কি আছে না নিউক্লিক অ্যাসিড আছে। ভাইরাসকে কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, আমি আগেই বলেছি, শুধু মাইক্রোস্কোপিক বললে হবে না, ইট অবভিয়াসলি ফাউন্ড আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবং আমি একটু আগে বলেছি যেহেতু ভাইরাস অকোষীয় বা আসেলুলার বা নন সেলুলার, দ্যাটস ওয়াই রেসপিরেশন অ্যান্ড মেটাবলিজম ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট। আবার দেখো এই যে একেবারে বাইরের দিকে, এইটা তো কি বলে দরকার আমি লিখে দিচ্ছি তোমাদের যদি অসুবিধা হয় বুঝতে। এইটাকে কি বলে, এইটাকে বলে ক্যাপসিড, এটাকে বলে ক্যাপসিড। আর এই যে ভালো একবারে বাইরের দিকে দ্য মোস্ট আউটার সাইড যে ওয়ালটা আছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে এনভেলাপ। অর্থাৎ এটা হচ্ছে বহির আবরণ যেটা প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। এনভেলাপ ইজ দ্য আউটার মোস্ট প্রোটিন কোটেড লেয়ার। তারপরে চলে এসো, ভাইরাস কিন্তু বিভিন্ন পরিবেশে স্ট্রেন চেঞ্জ করে বলে, এবং স্ট্রেন চেঞ্জ করে কেন না, তার যে জেনেটিক মেটেরিয়াল ধরো আরএনএ আছে, সে কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএতে কনভার্ট হতে পারে। সেই জন্য কিন্তু এর ওষুধ বার করা সম্ভব না চট করে। যেসব আরএনএ ভাইরাস আছে তাকে ট্রিটমেন্ট করা অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু খুব মুশকিল। কেন, কারণ এর যে ভেতরে আরএনএ আছে, একটু আগে আমি বলছিলাম ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে আরএনএকে বলা হয় ট্রান্সক্রিপশন। যখন আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন করে, যখন আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় তখন তাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। ভালো করে বোঝো, ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়াকে বলে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলে ট্রান্সলেশন। আমি বলছি আরএনএ থেকে এবার ডিএনএ তৈরি হচ্ছে, যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে তখন রিভার্স ডিরেকশনে যাচ্ছে, সেটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। অ্যান্ড ইট মাস্ট বি প্রপাগেটেড উইথ দ্য হেল্প অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এজ মানে কোনো ওয়ার্ডের, ভেরি গুড, উৎসেচক বা এনজাইম। কোনো ওয়ার্ডের শেষে এজ, লাইপেজ, প্রোটিয়েজ, যেমন প্রোটিয়েজ মানে প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিন পরিপাককারী উৎসেচক। আবার লাইপেজ মানে লিপিড, এক্সেলেন্ট, লিপিড পরিপাককারী উৎসেচক। লিপিড মানে যেগুলো লাইপোলাইটিক এনজাইম যেগুলোকে বলা হয়, লিপিডকে ডিজলভ করা হয়। ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কি না লাইপোলাইটিক আছে, প্রোটিওলাইটিক আছে। আবার কার্বোহাইড্রেটকে যারা ডাইজেস্ট করে তারা কী ধরনের এনজাইম, কার্বোহাইড্রেটকে ক্লাস 9-এ ছিল এগুলো, তাকে কি বলা হয়, যে এনজাইমটা ডিজলভ করে কার্বোহাইড্রেটকে ভেঙে দেয়, কার্বোহাইড্রেট প্রোডাক্টগুলোকে। হোয়াট ইজ দিস? কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক বা কার্বোহাইড্রেটের যে এনজাইমগুলো তাকে বলা হয় অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ। হ্যাঁ,
অ্যামাইলোলাইটিক এনজাইমস বলা হয়। যাই হোক, হোয়াটএভার, এখানে সেটা প্রাসঙ্গিক নয়। তাহলে আমরা চলে আসি যে এই ভাইরাস যে কোনো পরিবেশ এবং পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারছে, সেটা আমাদের থেকে আর ভালো কেউ বুঝতে পারছে না। হ্যাঁ, যে কোনো পরিবেশেই সে র্যান্ডাম কী করছে না প্রপাগেট করছে। করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, গরমের দেশেও থাকছে, শীতের দেশেও থাকছে, অর্থাৎ যে কোনো পরিবেশে তারা মানিয়ে নিতে পারছে। তাহলে ভাইরাসের এটা একটা গুণাগুণ কি না, যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। তার মানে they are very much adaptive in any kind of environment. They can reproduce with sustainable development in any kind of environment বা within any kind of environment. সেক্ষেত্রে আমরা বলতেই পারি এদের অভিযোজন ক্ষমতা, আমরা পড়ে এসেছি, অ্যাডাপ্টেশন, হাই পাওয়ার অফ অ্যাডাপ্টেশন দেখা যায়। হ্যাঁ, এবং এদের মিউটেশনও র্যান্ডমলি হয়। আমি আগেও বলেছিলাম হোয়াট ইজ মিউটেশন। মিউটেশন মানে ড্রাস্টিক বা সাডেন চেঞ্জ ইন জেনেটিক ম্যাটেরিয়াল, বেস পেয়ারে চেঞ্জ, যেটা করোনা ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে, সেই জন্য একে ট্রেস করা যাচ্ছে না। অর্থাৎ এর যে নিউক্লিওটাইড বা বেস পেয়ারগুলো চেঞ্জ করে ফেলছে নিজেরাই, এর জায়গায় ইউ চলে আসছে, ইউ এর জায়গায় জি, জি এর জায়গায় সি করে ফেলছে, রূপ বদলাচ্ছে, ওই জন্য ট্রেস করা যাচ্ছে না। বারবার রূপটাকে বদলাচ্ছে, স্ট্রেনটাকে বদলে ফেলছে, বেসগুলোকে চেঞ্জ করে ফেলছে নিজেরা। হ্যাঁ, ওদের সে ক্ষমতা আছে। কেন এই ক্ষমতাটা দিল? এর কোনো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না, এই ক্ষমতাটা দিয়েছে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটু আগে যেটা বললাম, এইটা যেখানে থাকছে যেসব ভাইরাসের ক্ষেত্রে, তারাই এই কাজটা করতে পারছে, নিজেকে বদলে ফেলতে পারছে, ওই আরএনএ থেকে ডিএনএ করে নিতে পারছে। আরএনএ এমনি আছে, যখন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিজেনিক প্রপার্টিকে যখন রাখতে চাইছে, তখনও নিজের জেনেটিক মেটেরিয়ালটাকে বদলে নিচ্ছে। ভাইরাসের কিন্তু পোষক দেহের মধ্যে একমাত্র রেপ্লিকেশন হয়, বাইরে কিন্তু কোনো রেপ্লিকেশন হয় না, এবং এদের তাই বিভাজন ক্ষমতা বাইরে নেই, একমাত্র আছে হচ্ছে কোথায়? পোষক দেহের মধ্যে বা হোস্ট বডির মধ্যে। এটাকে ক্রিস্টালাইজড করা যায় ভাইরাসকে, এটা তো অকোষীয়, আমি বলেছি আ-সেলুলার বা নন সেলুলার, ভাইরাস ক্যান বি ক্রিস্টালাইজড, এবং পরীক্ষাগারে পালন কালচারও করা যেতে পারে, যেটা চীনের ক্ষেত্রে করেছিল, ল্যাবে তারা কালচার করে সব উৎপন্ন করেছে, বিচ্ছিরি কাণ্ড কারখানা। আচ্ছা, এরা কিন্তু বেসিক্যালি তাপ সহনশীলতা আছে, এদের যে কোনো পরিবেশে বাঁচতে পারে। এদের ক্ষেত্রে সূর্যালোক বা সানলাইটও কিন্তু খুব একটা ক্ষতি করতে পারে না। এগুলো কিন্তু ভুলভাল কথা যে সানলাইটের এক্সপোজারে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে না, ভাইরাস নিজের স্ট্রেন বদলাচ্ছে। প্রথমত এ হোস্ট বডির বাইরে থাকতে পারে না, হোস্ট বডির মধ্যেই থাকে, এবং হোস্ট বডির মধ্যেই কিন্তু এরা প্রপাগেট করে বা বংশবৃদ্ধি করে। এবং এরা কিন্তু যে কোনো অ্যাসিডিক মিডিয়াম, অ্যালকালাইন মিডিয়াম, সব ধরনের মিডিয়াম সহ্য করতে পারে, মানে অম্ল বা ক্ষার সব ধরনের পরিবেশেই কিন্তু এরা সহ্য করতে পারে। এরা বেসিক্যালি তো অ্যান্টিজেন, কারণ এনি কাইন্ড অফ পার্টিকেল অর এনি কাইন্ড অফ ফরেন প্রোটিন পার্টিকেল দ্যাট কামস আউটসাইড ফ্রম হোস্ট বডি অর আউটসাইড অফ দ্য বডি ইট ট্রিটেড অ্যাজ অ্যান্টিজেন। অ্যান্টিজেনের বিরুদ্ধে কে কাজ করবে? অ্যান্টিবায়োটিক, মানে অ্যান্টিবডি কাজ করবে। এদের ক্ষেত্রে যেটা হয় যে অ্যান্টিবায়োটিক, অর্থাৎ যে অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করার জন্য তৈরি থাকবে, সেটা অনেক সময় ধ্বংস করতে পারে না, ডেস্ট্রয় করতে পারে না। আবার আমরা যেটা দেবো, তাহলে এখান থেকে দুটো কোয়েশ্চেন লিখে রাখবে অবশ্যই তোমরা। একটা হচ্ছে হোয়াট ইজ এনভেলাপ, হোয়াট ইজ এনভেলাপ, আর একটা হচ্ছে হোয়াট ইজ ক্যাপসিড, ক্যাপসিড কি, এনভেলাপ কি? এনভেলাপ হচ্ছে ভাইরাসের দেহের বাইরে সর্বাধিক বাইরে থাকা প্রোটিন আবরণী, সেটা হচ্ছে এনভেলাপ। এবং এই প্রোটিন আবরণীর সাথে সাথে কিন্তু দেখা যাবে শর্করা প্রোটিন, এটা হচ্ছে আমরা বলতে পারি যে গ্লাইকোপ্রোটিনও বলতে পারি, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দিয়ে নির্মিত এই এনভেলাপটা। এরপরে তাহলে আমরা যদি ভাবি যে কতগুলো জিনিস বলবো, যে বাধ্যতামূলক পরজীবী বলতে কী বোঝো, বা ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী কেন বলা? এই কোয়েশ্চেনটা আমার পরীক্ষাতেও আসতে পারে। ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী কেন বলা? ইংলিশে হচ্ছে ওয়াই ভাইরাস কনসিডার্ড অ্যাজ অব্লিগেটরি প্যারাসাইট। বুঝতেই পারছো কেন? এখন যতক্ষণ বলেছি তখন বুঝে গেছো যে ভাইরাসকে বাধ্যতামূলক প্যারাসাইট বা অব্লিগেটরি প্যারাসাইট কেন বলা হয়? কারণ পোষক দেহের মধ্যে একমাত্র বংশ বিস্তার করতে পারে, তার বাইরে আর পারে না বংশ বিস্তার করতে। ইট ওনলি রিপ্রোডিউস ইনসাইড দ্য হোস্ট বডি, ইট কান্ট রিপ্রোডিউস আউটসাইড দ্য বডি। নেক্সট হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে সাইটোপ্লাজম, রাইবোজোম, প্রোটিন সংশ্লেষ, বিপাক্রিয়া এগুলো সম্পূর্ণভাবে অনুপস্থিত। এই কারণে ভাইরাসের কি, ভাইরাসের নেচারটা বোঝা যাচ্ছে। আর যদি বলা হয় আলাদা আলাদা করে ভাইরাসের সজীব বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, স্টেট দ্য লিভিং ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস অ্যান্ড স্টেট দ্য নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভাইরাস। আবার বলছি, স্টেট দ্য লিভিং ক্যারেক্টারিস্টিক অফ ভাইরাস, এটা আসে
কটা লিখতে হবে? মাত্র দুটো। পরীক্ষায় এতগুলো পয়েন্টে কিছু লিখতে হবে না, এনি টু, যেটা ভালো বুঝবে যে কোনো দুটো পড়ে রাখলেই হবে, এত সব কিচ্ছু দরকার নেই। কি লিখবে? ওই যা বলেছে তাই লিখে দিলেই ফুল মার্কস। হ্যাঁ, বানিয়ে লিখে দেওয়া যায়, কিচ্ছু ব্যাপার না। ভাইরাস পোষকদের বাইরে বংশ বিস্তার করে, থাকবে তো 2 নম্বর, 1 নম্বর এখানেই পেয়ে গেলে। আর ভাইরাস পোষকদের ভিতর বংশ বিস্তার করতে পারলে বলে লিভিং অর্গানিজম, আর পোষকদের বাইরে বংশ বিস্তার করতে পারে না, জ্বরের মতো আচরণ করে, তাই হচ্ছে নন লিভিং। হয়ে গেল, একা থেকে 2, 2 এত কিচ্ছু করতে হবে না। এবার তুমি উত্তরের কোয়ালিটিকে, তুমি এখন বিরিয়ানি রান্না করতে কতটা জাফরান জয়িত্রী দেবে সেটা তোমার ব্যাপার, অর্থাৎ কতটা হাই কোয়ালিটি আনসার হবে তার জন্য তুমি 3-4টা পয়েন্ট ইনসার্ট করতে পারো, কিন্তু নাম্বার পাওয়ার জন্য এইটুকু যথেষ্ট, এনাফ। হ্যাঁ, এবার একটা কথা উল্লেখ করতে পারো যে এরা যে বংশ বিস্তার করছে কিসের সাহায্যে। আমি এই ট্রান্সডাকশনের ব্যাপারটা বলার সময় বলেছিলাম, আসলে কি ইনসার্ট করে না, জেনেটিক মেটেরিয়ালটাকে, ওই ডিএনএ বা আরএনএটাকে ইনসার্ট করে দেয়। তাহলে অনলি জেনেটিক মেটেরিয়ালস আর ইনসার্টেড ইনসাইড দ্য হোস্ট বডি, অ্যাকচুয়ালি দ্য হোল অর্গানিজম রিমেন আউটসাইড অফ দ্য হোস্ট বডি, অনলি জেনেটিক মেটেরিয়াল ইনসার্টেড ইন দিস বডি। তার মানে ভাইরাসের পোষক মানে সজীব বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি যে জেনেটিক মেটেরিয়াল থাকে, সেটাই একমাত্র পোষকদের মধ্যে অন্তর্ভুক্তিকরণ ঘটে। এবং এরা সম্পূর্ণ পরজীবী, অর্থাৎ পুরোপুরি প্যারাসাইটিক ইন নেচার এবং ইনফেকশিয়াসও বটে, এই ব্যাপারটা বলা হয়েছে। এবার এই ভাইরাস, আমি যেটা বলছিলাম ব্যাকটেরিওফাজ কী করে একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, দেখো এখানে মজার কথা আছে, তোমরা কোলাইয়ের নাম শুনেছো? এস্চেরিচিয়া কোলাই, কোলাই, এটা কিন্তু একটা এক্স্যাক্টলি মানুষের দেহে আছে, অন্ত্রের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে, কিন্তু এটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। কোলাই, এস্চেরিচিয়া কোলাই, এটা কি করে? এটা সরাসরি ওই মানে একে ধ্বংস করে দেয় হচ্ছে ব্যাকটেরিওফাজ, ফাজ ভাইরাস। এবার শুধু ওয়ার্ডের শেষে পেছনে ফাজ, মানে স্যার কী বলতে চাইলেন? দেখবে বইতে লেখা আছে, খুব মজাদার প্রশ্নগুলো আসে। একটা ছোট্ট টিপস দিচ্ছি, পড়তে হবে না, 3 পাতা পড়তে হবে না, এই আমার পড়াটাই হয়ে গেল, 3 পাতা ছেড়ে দাও, ফাঁকিবাজি করে হয়ে যাবে। কি? পিছন দিকে শুধু ফাজ লাগিয়ে দেবে, কলি ফাজ, মানে কলি মানে ইকোলাইকে মারে যে ফাজ তাকে বলে কলিফাজ। আবার বলবে, এবার তোমরাই বলতে পারবে সায়ানোফাজ, তার মানে সায়ানো ব্যাকটেরিয়াকে যে ব্যাকটেরিয়াফাজ মারে। আবার মাইকোফাজ মানে মাইকোফাজ, মাইকোফাজ, তাহলে যে ব্যাকটেরিওফাজ কাকে মারবে? মাইকো মিন্স মাইকো, ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ফাঙ্গাস। তাহলে যে ব্যাকটেরিওফাজ ফাঙ্গাসকে কি করবে? মেরে দেবে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে কি? মাইকোফাজ। দেখবে এগুলো সব লেখা আছে, ওই বইতে লেখা আছে, সাধারণ বইতে লেখা আছে। যেমন অ্যাক্টিনোফাজ, অ্যাক্টিনোমাইসিটিসকে আক্রমণ করবে। আবার জাইমোফাজ, ইস্টকে আক্রমণ করবে, এইগুলো। আবার ভাইরাসের জড় বৈশিষ্ট্য কোনগুলো? যেগুলো ক্রিস্টালাইজ করা যায়, অর্থাৎ বিজ্ঞানী স্ট্যানলি ক্রিস্টালাইজ করেছিলেন, সেইটাকে বলা হচ্ছে যে নন লিভিং ক্যারেক্টার্স অফ দ্য ভাইরাস। ওখানে সমস্ত লেখা আছে 5000 অ্যামস্ট্রংয়ের স্থান প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে অনলি 100 to 200 অ্যামস্ট্রং স্পেস থাকছে। দেখো যেখানে লেখা আছে নন লিভিং ক্যারেক্টার্স অফ ভাইরাস, সেখানে পয়েন্টিং করা থাকবে বইয়ের মধ্যে, যে ওখানে ক্ষেত্রে নন লিভিং বলা হয়, তার কারণ হচ্ছে ভাইরাসের তার ফিজিওলজিক্যাল বা মেটাবলিজম চালাবার জন্য যে স্পেসটা দরকার সেটা নেই, সেই কারণে হচ্ছে নন সেলুলার সাবস্টেন্স। এদের ক্ষেত্রে রেসপিরেশন নেই, এক্সক্রিশন নেই, মানে শ্বসন, রেচন, বিপাক কোনো ক্রিয়াই নেই। হ্যাঁ, এদের কালচার করা যায় কৃত্রিম ইয়ের মধ্যে বা আর্টিফিশিয়াল কালচার করা যায়। ভাইরাসের নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে দেখা যেতে পারে নিউক্লিক অ্যাসিড আছে। আচ্ছা, তাহলে ছোট ছোট করে লিখে রাখতে পারো কলিফাজ, সায়ানোফাজ, মাইকোফাজ, ফাইকোফাজ। ফাইকোফাজ কী হবে? ফাইকো মানে ফাইকো বায়ান্ট পড়েছি আমরা, ফাইকোফাজ কী হবে? মাইক্রোবায়ান্ট আর ফাইকোবায়ান্ট পড়েছি। মানে কারা করে তাহলে? শৈবাল, অ্যালগি। তার মানে যে ব্যাকটেরিওফাজগুলো অ্যালগিকে মেরে দেয় তাদের বলা হয় ফাইকোফাজ। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার